নমস্কার, আমি নন্দিনী লাহিড়ী। আমি সাইকোলজি মেন্টর এক সহজ পাঠ। আজকে আমরা স্ট্রেস এবং অ্যাংজাইটি রিলেটেড কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের এই মডার্ন সোসাইটিতে খুব ইয়াং এজ থেকেই নানা ধরনের শারীরিক বা মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। এই শারীরিক এবং মানসিক সমস্যার কারণ কি? আমাদের জীবনের চাপ বা স্ট্রেস। এই স্ট্রেস সাধারণত দু রকমের হয়ে থাকে, শারীরিক চাপ বা মানসিক চাপ, যাকে আমরা ইংরেজিতে বলি সাইকোলজিক্যাল স্ট্রেস এবং ফিজিক্যাল স্ট্রেস। ফিজিক্যাল স্ট্রেস শারীরিক চাপ। শারীরিক চাপকে মোকাবিলা করা সম্ভব। অক্লান্ত পরিশ্রম হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, অস্বাভাবিক শারীরিক খাটুনি, যার জন্য নানান রকম শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এই শারীরিক চাপকে মোকাবিলা করা সম্ভব যদি আমরা কাজের সময় কয়েকদিনের জন্য কিছুটা কমিয়ে দিই, বা কাজ থেকে আমরা কিছুদিনের জন্য একটু ছুটি নিয়ে রিল্যাক্স ভাবে কয়েকটা দিন কাটাই, সেক্ষেত্রেও শারীরিক চাপকে মোকাবিলা করা সম্ভব। আরেকটি হলো মানসিক চাপ। আজকে আমরা একটি জটিল সমাজের মধ্যে রয়েছি। এই জটিল সমাজের মধ্যে মানসিক চাপকে মোকাবিলা করা সত্যিই একটি চ্যালেঞ্জিং টাস্ক। যদি কোনো ব্যক্তি এই চ্যালেঞ্জিং টাস্ককে ওভারকাম করতে ব্যর্থ হন, তাহলেই 99% ক্ষেত্রে দেখা যায় শারীরিক বা মানসিক রোগ ভোগের সমস্যা তৈরি হচ্ছে। এই স্ট্রেস সাধারণত শর্ট টার্ম হয়ে থাকে, 15 থেকে 20 দিন বা বড়জোর 1.5 মাস। ধরা যাক একজন স্টুডেন্টের ক্ষেত্রে এই স্ট্রেস হলো পরীক্ষার চাপ, এবং একজন চাকুরিজীবীর ক্ষেত্রে এই স্ট্রেস হলো একটি টাইম লাইনের মধ্যে তার প্রজেক্টকে সাবমিট করতে হবে। এই 15-20 দিন বা 1.5 মাস এই দুজনের মধ্যেই নানান রকম শারীরিক অস্থিরতা, মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। যেমন ধরা যাক ঘুম হচ্ছে না, বা একবার ঘুম ভেঙে গেলে দুশ্চিন্তায় ঘুম আসতে চাইছে না, খিদে পাচ্ছে না বা অতিরিক্ত খিদে পাচ্ছে, হাবভাব ব্যবহারের মধ্যেও ইরিটেশন লক্ষ্য করা যায়। কিন্তু যখন এই পরীক্ষার চাপ শেষ হয়ে যাচ্ছে, একটা টাইম লাইনের মধ্যে কাজের প্রজেক্টকেও সাবমিট করে দেওয়া হচ্ছে, তারপর একটা অন্তর থেকে একটা অনুভূতি আসে, উফ বাবা শান্তি পেলাম, কাজটা শেষ হয়েছে, পরীক্ষাটা শেষ হয়েছে। ভেতর থেকে একটা রিল্যাক্স ফিলিং আসে। সেই সময় এই শারীরিক এবং মানসিক অস্থিরতাগুলো ধীরে ধীরে কমে যায়। তা সত্ত্বেও কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে এই স্ট্রেস অনগোয়িং হয়। এখন পরীক্ষার চাপও নেই, কাজের চাপও নেই, তা সত্ত্বেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। দুশ্চিন্তা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। অনেক সময় আমরা কাছের মানুষের সাথে এই দুশ্চিন্তা নিয়ে আলোচনা করে থাকি, এবং কাছের মানুষও আমাদের আশ্বাস দিয়ে থাকে, আরে এটা কোনো ব্যাপার নয়, কিছুদিনের মধ্যেই দেখবি এই দুশ্চিন্তা চলে যাচ্ছে, বা আজকাল এই দুশ্চিন্তা তো ঘরে ঘরে, প্রতিদিনের জীবনে, এটাকে নিয়ে আবার ভাবার কি আছে? সত্যি কি ভাবার আছে? হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনে পারিবারিক, অর্থনৈতিক, স্বাস্থ্য রিলেটেড নানান রকম বিষয়ে নানান চিন্তা সারাদিন আমাদের মধ্যে ঘুরতে থাকে। তাই আমরা উদ্বেগজনক অবস্থানকেও বড়ই স্বাভাবিকভাবে মেনে নিই। কিন্তু এটা যে স্বাভাবিক নয়, তা আমরা বুঝবো কি করে? এর লক্ষণগুলির দ্বারা। যদি দেখা যায় লক্ষণগুলি 3 মাসের ওপরও একই রকমভাবে স্থায়ী হয়ে রয়েছে, যেমন একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম কিছুতেই আসছে না, নানান রকম ভয়ের চিন্তা, দুশ্চিন্তাগ্রস্ত, আমাদের ভবিষ্যতের চিন্তা বারবার আসতে থাকছে সারা রাত ধরে, হাত পা ঘেমে যাচ্ছে, বুক ধড়ফড়াচ্ছে, খিদে না পাওয়া বা অতিরিক্ত খাবারের ক্রেভিং বেড়ে যাওয়া, হাঁটা চলার মধ্যে অস্থিরতা, এই লক্ষণগুলি কিন্তু বলে দেয় এখন এটা হাই টাইম যে কনসিয়াসলি আমাদের আনকনসিয়াস থটকে আইডেন্টিফাই করতে হবে। তাই বলে কি প্রতিদিনের জীবনে আমাদের পারিবারিক, আর্থিক, স্বাস্থ্যের দিক, আমাদের সমাজের দিক, নানান রকম দিক নিয়ে কোনো রকম পরিকল্পনা, কোনো রকম চিন্তা থাকবে না? থাকবেই। কিন্তু এই চিন্তা, এই পরিকল্পনা যদি ভবিষ্যৎ জীবনে পজিটিভ আউটকাম দেখতে না পায়, বারবার একটা মানুষের মধ্যে মনে হয় যে আমার সাথে কিছু খারাপ ঘটে যাবে, বা আমি যেভাবে জীবনটাকে দেখতে চাইছি সেভাবে দেখা সম্ভব নয়, কারণ কিছু একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই নেগেটিভ আউটকাম নিয়ে ভাবনা চিন্তা দিনে দিনে উৎকণ্ঠা সৃষ্টি করবে, যা দৈনন্দিন কাজেও বাধা সৃষ্টি করবে। এহেন অবস্থায় অনেকে বলে থাকতে পারে, আমরা না এইরকম নেগেটিভ চিন্তা করতে চাই না, অটোমেটিক্যালি আসতে থাকে। আমরা সবসময় ভালোই তো চিন্তা করতে চাই, কিন্তু কিছুতেই ভালোটা ভাবতে পারি না। আচ্ছা, কেন? কেন আমরা ভালোটা ভাবতে চাইলেও ভাবা সম্ভব হয়ে ওঠে না? এর পেছনে অনেকগুলো সাইকোলজিক্যাল রিজন রয়েছে। তার মধ্যে একটি হলো আমেরিকান সাইকোলজিস্ট কার্ল রজার্সের হিউম্যানিস্টিক থিওরিতে
বলা হয়েছে আমাদের প্রত্যেকের দুটি সত্তা আছে, একটি হলো রিয়েল সেলফ, আরেকটি হলো আইডিয়াল সেলফ। আমাদের প্রত্যেকেরই আইডিয়াল সেলফ নিয়ে একটি কল্পনার জগৎ রয়েছে, যে আমার জীবনটা এই রকম ভাবে সাজাবো, এতটা সুন্দরভাবে আমার জীবনটাকে সাজাবো, আমি আমার জীবনে এই জিনিসগুলো পেতে চাই। একজন স্টুডেন্টের ক্ষেত্রে একটা মার্কস, একটা ভালো কলেজে যাওয়া, একটা ভালো চাকরির দিকে এগিয়ে যাওয়া। একজন চাকরিজীবীর ক্ষেত্রে একটা পরিবার নিয়ে স্বপ্ন, তারপর ধীরে ধীরে ব্যাংক ব্যালেন্স, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থাকে উন্নত করার চাহিদা। আবার আরেকজনের ক্ষেত্রে হতে পারে নেম, ফেম, গ্ল্যামারের চাহিদা, যেটা সমাজ থেকে আসবে, এবং তার জন্য কর্ম জায়গাটা খুব এসেনশিয়াল। তো এই ধরনের নানান আইডিয়াল সেলফ, আইডিয়াল জগৎ আমাদের প্রত্যেকের আমাদের চাহিদার মধ্যে রয়েছে। কিন্তু এই আইডিয়াল সেলফকে পেতে গেলে আমার রিয়েল সেলফকেও দেখা দরকার। এই রিয়েল সেলফ হলো আজকের আমার রিয়েলিটি, আমার আজকের সত্তা। এই বাস্তব চিত্র যদি দেখায় যে আরে তোর দ্বারা কি করে হবে, তোর তো এই স্কিলগুলো নেই, বা আমাদের আর্থিক অবস্থা তেমন নয় যে আইডিয়াল সেলফকে অ্যাচিভ করতে পারবো, এই চিন্তা যদি বারবার আসতে থাকে, বা আইডিয়াল সেলফকে অ্যাচিভ করতে গেলে সমাজ কি বলবে, অনেক সময় অনেকেই আমরা নিজেরা ডিসিশন মেকার হই না, আমাদের জীবনে ডিসিশন মেকার হয় হয় আমাদের বাবা মা, দাদা বা ভাই, বা আমার হাজবেন্ড, আমার পুত্র। কারণ আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে থাকি, এখনো আমরা আমাদের ডিসিশনের জন্য একজন পুরুষের ওপরই বেশি ভরসা করি, বা বয়োজ্যেষ্ঠা কারোর ওপর। তো তার দ্বারা যদি এটা মনে হয় যে না আমার আইডিয়াল সেলফটা ঠিক পছন্দ হলো না সেই মানুষটার, এই আইডিয়াল সেলফটা তো একমাত্র আমার চাহিদা, আমি জানি এই আইডিয়াল সেলফটা পেলে আমি কতটা হ্যাপি হব, আর এই আইডিয়াল সেলফটা ক্ষতিকারকও নয়, তা সত্ত্বেও আমি দেখছি আমার আইডিয়াল সেলফের পারমিশন আমি এই মানুষগুলো থেকে পাচ্ছি না ফুলফিল করার জন্য। তখন আমাদের মধ্যে মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। একদিকে দেখছি আমার স্কিল নেই, আরেকজনের ক্ষেত্রে দেখছি যে আমার আর্থিক অবস্থা নেই, আমার স্কিল আছে কিন্তু আমি আর্থিক অবস্থা দিয়ে সেই অবধি পৌঁছতে পারবো না। আরেকজনের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিতেই পারছে না, কারণ সে নিজের লাইফে ডিসিশন মেকার নয়। এই রকম নানান পরিস্থিতিতে নানান মানুষের আইডিয়াল সেলফ অ্যাচিভ করার মতো সেই সাহসী তৈরি হয় না। তো রিয়েল সেলফের মধ্যে দাঁড়িয়ে তখন সে ব্যর্থতার দিকেই তাকিয়ে থাকে, যে না আমার দ্বারা আর সম্ভব হবে না এই জীবনটাকে পাওয়ার, এবং তা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি করবে। ধীরে ধীরে এই মানসিক দ্বন্দ্ব ইরিটেশন, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটির দিকে নিয়ে যাবে, এবং সেটা ডিপ্রেশনের দিকেও চলে যেতে পারে। তো এই আইডিয়াল সেলফে যাওয়ার কি উপায় রয়েছে? ছোট ছোট স্টেপ নিতে হবে। ফার্স্ট নিজের ডিসিশন নিজেকে তৈরি করতে হবে খুব ছোট ছোট স্টেপ নিয়ে, এবং সেই ডিসিশনকে ইভ্যালুয়েট করতে হবে, ভেরিফাই করতে হবে, প্রোজ অ্যান্ড কনসকে বারবার ভেরিফিকেশনের মাধ্যমেই আমি ডিসিশন নিয়ে একটা জায়গায় রিচ করতে পারবো। যদি আমার নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে খুব ছোট ছোট স্টেপে আমাকে এগোতে হবে। স্টেপ বাই স্টেপ আমি এগোলে আমি বুঝতে পারবো আমার আগের স্টেপটা ঠিক ছিল কি ভুল ছিল। যদি ভুল হয়েও থাকে, ছোট স্টেপ নেওয়া হয়েছে, তাহলে কোনো ক্ষতি হবে না, আমি সেটাকে রেকটিফাই করে আবার পরের স্টেপে এগোতে পারবো। তো আইডিয়াল সেলফে যেতে গেলে অ্যাকশনটা আমি কি নিচ্ছি সেটা হলো আমাদের জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ ডিসিশন, এবং এই অ্যাকশন না নেওয়া ছাড়া আমি আইডিয়াল সেলফকে অ্যাচিভই করতে পারবো না। লোকে কি বললো সেই মানসিকতাকেও সরিয়ে রেখে এক ধাপ এগিয়ে যাওয়া, কারণ এই আইডিয়াল সেলফের দিকে গেলে না আমার ক্ষতি হচ্ছে, না আমার পরিবারের কারোর ক্ষতি হচ্ছে, না লোকের ক্ষতি হচ্ছে, তবে এই আইডিয়াল সেলফকে চুজ করে সেই দিকে এগোনো। তো এইভাবে স্টেপে স্টেপে এগোলে একটা মানুষ তার আইডিয়াল লাইফকে অ্যাচিভ করতে পারবে, এবং এই আইডিয়াল লাইফকে অ্যাচিভ করতে গেলে প্রথমেই দরকার নিজেকে শান্ত করা। আমি যদি ভেতর থেকে খুব অস্থির থাকি, তাহলে আমি কিন্তু ডিসিশন মেকার হতে পারবো না আমার লাইফে, না আমি আইডিয়াল লাইফকে লিড করতে পারবো। তার জন্য প্রথমে নিজেকে শান্ত করতে হবে ভেতর থেকে। ডিপ ব্রিদিং হেল্প করবে নিজেকে শান্ত করতে। প্রতিদিন ডিপ ব্রিদিং 5 থেকে 10 মিনিটের প্র্যাকটিস মাইন্ডকে শান্ত করতে এবং মাইন্ডকে একটি ক্লিয়ার পিকচার দিতে, যে আমি ভবিষ্যৎ জীবনটা কেমন দেখতে চাই, কি কিভাবে এগোবো, সেই জায়গাটায় নিয়ে যেতে সাহায্য করবে। দ্বিতীয় হলো জার্নাল রাইটিং। প্রতিদিনের জীবনে আমাদের কি কি ভালো হচ্ছে, একটা ছোট্ট কিছু ভালো হলেও সেটাকে লিখে রাখা, তার প্রতি গ্র্যাটিটিউড থাকা। ধরা যাক একজন বাস কন্ডাক্টর হেল্প করেছে একজনকে একটা প্রপার জায়গায় নামতে, বা একজন পথচারী হেল্প করেছে একজনকে
একটি রাস্তা খুঁজে দিতে। তো এই সামান্য জিনিসটুকুও যদি সেই ব্যক্তি প্রতিদিন লিখতে থাকে, তাহলে 30 দিনে হয়তো 30টা না হলেও 15টা ভালো ঘটনা সে সামনে দেখবে। তো পজিটিভ আউটকামের দিকে তার ফোকাসটা এবার যেতে শুরু করবে। তাই জার্নাল হেল্প করবে বারবার আমার ভবিষ্যৎ এবং অতীত নিয়ে একটা পজিটিভ জায়গার মধ্যে বিরাজ করা। এই স্ট্রেস সম্পর্কে আরো বিশদে জানতে হলে স্ট্রেসের আরো কি কি কারণ রয়েছে আর কিভাবে এই স্ট্রেস অতিরিক্ত একটা পর্যায় ছাড়িয়ে গেলে আমাদের জীবনে শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিকারক হয়ে উঠতে পারে, তা জানতে হলে আমাদের সাইকোলজির ক্লাস, লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে। WBCS অপশনাল সাইকোলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে বেঙ্গলি এবং ইংলিশে নোটস অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো এবং আমাদের সাথে কানেক্টেড থাকো।